আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তানিয়া ইসলাম রাত্রি। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। অন্তর্বর্তীকালীন সরকারের আরো 4 নতুন উপদেষ্টা, মন্ত্রণালয়ের দায়িত্ব পুনর্বন্টন। স্বরাষ্ট্র থেকে সরিয়ে দেওয়া হলো সাখাওয়াত হোসেনকে। ছাত্র জনতার আন্দোলনের 27 দিনে বাংলাদেশে 650 জন নিহত। শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে 21 দফা পরামর্শ জাতিসংঘের মানবাধিকার কমিশনের। মোহাম্মদপুরের সাবেক সচিবের 2 বাড়িতে অভিযান, 3 কোটি টাকা ও বিদেশি মুদ্রা উদ্ধার। আট দিনের রিমান্ডে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, শেখ হাসিনা ও ওবায়দুল কাদের সহ 101 জনের বিরুদ্ধে হত্যা মামলা বগুড়ায়। এবং চিকিৎসার জন্য দ্রুতই দেশের বাইরে যাবেন বেগম খালেদা জিয়া, জানালেন মির্জা ফখরুল। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। অন্তর্বর্তীকালীন সরকারে যুক্ত হলেন আরো 4 উপদেষ্টা। অর্থনীতিবিদ ওয়াহিদুদ্দিন মাহমুদ, সাবেক সচিব আলী ইমাম মজুমদার, ফজলুল কবির খান এবং সাবেক সেনা কর্মকর্তা জাহাঙ্গীর আলম চৌধুরী উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন। বঙ্গভবনে তাদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আপেল মাহমুদের রিপোর্ট। বিকাল 4টায় বঙ্গভবনের দরবার হলে ৭১-এর মুক্তিযুদ্ধ এবং ছাত্র আন্দোলনে শহীদদের শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে শুরু হয় শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা। অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা। শপথ করে দিচ্ছি যে নিজের উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালনের প্রতিশ্রুতি দিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে শপথ নেন অর্থনীতিবিদ ওয়াহিদুদ্দিন মাহমুদ, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, সাবেক সচিব ফজলুল কবির খান এবং বাংলাদেশ রাইফেলসের সাবেক মহাপরিচালক ও সেনা কর্মকর্তা জাহাঙ্গীর আলম চৌধুরী। উপদেষ্টা পদ এবং গোপনীয়তার শপথে সই করেন নতুন 4 উপদেষ্টা। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শেষ হয় বঙ্গভবনের এই আনুষ্ঠানিকতা। এর মধ্য দিয়ে ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের 9 দিনের মাথায় উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা হল 21 জন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গত 8 আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম নিয়োগ পাওয়া কয়েকজন উপদেষ্টা, 3 বাহিনীর প্রধানগণ এবং সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকারের নতুন 4 উপদেষ্টাকে দপ্তর বন্টন করা হয়েছে। ওয়াহিদুদ্দিন মাহমুদ পেয়েছেন পরিকল্পনা ও শিক্ষা মন্ত্রণালয়, আলী ইমাম মজুমদার প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংযুক্ত, মোহাম্মদ ফজলুল কবির খান বিদ্যুৎ, জ্বালানি, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয় এবং জাহাঙ্গীর আলম চৌধুরী পেয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়। এছাড়া বেশ কিছু মন্ত্রণালয় পুনর্বন্টন করা হয়েছে। উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সাখাওয়াত হোসেনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়, আসিফ নজরুল আইন ও প্রবাসী কল্যাণ এবং সংস্কৃতি মন্ত্রণালয়, আদিলুর রহমান খান শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, রিজওয়ানা হাসান পরিবেশ ও বন এবং পানি সম্পদ মন্ত্রণালয়, সালেহ উদ্দিন আহমেদ অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয় পেয়েছেন। এছাড়া নাহিদ ইসলাম ডাক, টেলিযোগাযোগ ও তথ্য মন্ত্রণালয়, আসিফ মাহমুদ যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং ফারুকি আজম মুক্তিযুদ্ধ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি মোদীকে বাংলাদেশের হিন্দু সহ সব সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তার বিষয়ে আশ্বাস দিয়েছেন। নরেন্দ্র মোদী এ নিয়ে এক্সে একটি পোস্ট দিয়েছেন। ফোনালাপে গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ এবং অগ্রগামী বাংলাদেশের প্রতি ভারতের সমর্থনের বিষয়টি পুনর্ব্যক্ত করেন মোদী।
বাংলাদেশে কোটা বিরোধী ছাত্র আন্দোলনে 16 জুলাই থেকে 11 আগস্ট পর্যন্ত 32 শিশু সহ 650 জন নিহত হয়েছেন। এতে হাজারো মানুষ আহত হয়েছেন। জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রাথমিক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। জেনেভা থেকে প্রকাশিত সংস্থাটির প্রতিবেদনে বলা হয় 16 জুলাই থেকে 4 আগস্ট পর্যন্ত মারা গেছেন 400 জন, আর 5 থেকে 6 আগস্টে মারা গেছেন 250 জন। জাতিসংঘের এই প্রাথমিক প্রতিবেদনে বাংলাদেশের গণমাধ্যম ও আন্দোলনকারীদের সোর্স হিসেবে ব্যবহার করা হয়েছে। বাংলাদেশের সার্বিক শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে 21টি পরামর্শ দিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার টার্ক। প্রতিবেদনে আরো বলা হয়েছে, বিগত সরকার শক্তি প্রয়োগ করে আন্দোলনকারীদের দমনের চেষ্টা করেছে। এতে আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া, সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক অভিযোগের সমাধানের জন্য উন্মুক্ত সংলাপের আয়োজন সহ 21টি পরামর্শ দেওয়া হয়। This is a pivotal moment for Bangladesh. বিগত সরকার শক্তি প্রয়োগ করে আন্দোলনকারীদের দমনের চেষ্টা করেছে। এখন আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া, সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক অভিযোগের সমাধানের জন্য উন্মুক্ত সংলাপ আয়োজন জরুরি। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ শাহ কামালের দুটি বাড়ি থেকে বিপুল পরিমাণ টাকা ও বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়েছে। রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডে শাহ কামালের বাড়ি দুটিতে অভিযান চালায় ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। এ সময় তার বাসা থেকে নগদ 3 কোটি টাকারও বেশি এবং 10 লাখ টাকা মূল্যের বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়। খায়রুল ইসলামের রিপোর্ট। গত বেশ কয়েকদিন ধরে মোহাম্মদপুরের বাবর রোডের এই বাসাটিতে অপরিচিত লোকজনদের আসা যাওয়া দেখে এলাকাবাসীর সন্দেহ হয়। বিষয়টি এলাকাবাসী পুলিশকে জানায়। এরপর শুক্রবার সন্ধ্যায় বাবর রোডের এফ ব্লকের 29/2 ও 3 নম্বর বাড়িতে অভিযান চালায় আইন শৃঙ্খলা বাহিনী। এ সময় ওই বাসা থেকে নগদ 3,10,10,166 টাকা, 74,400 টাকা দামের 100 টাকার প্রাইস বন্ড, 10,03,306 টাকা মূল্যমানের বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়। তবে উদ্ধার হওয়া টাকার পরিমাণ নিয়ে সন্দেহের কথা জানায় এলাকাবাসী। পরে এলাকাবাসীর ফোন পেয়ে ঘটনাস্থলে আসে সেনাবাহিনীর একটি দল। বললাম আপনি সিটিডিবিতে, বললো হ্যাঁ। তো উনি আমার আবার রিকোয়েস্ট করলো যে এটা আপাতত আমরা আরেকটা অপারেশনে যাব, ওদের অল্টারনেট আরেকটা সেট আপ আছে, অপারেশনের স্বার্থে এটা আপনারা অন্য কোনো প্রশাসন বা মিডিয়ারে বলবেন না। যখন মিডিয়ারে বলবেন না বলছে, আমার ডাউট হয়েছে। আমাদেরকে ঢুকতেই দেয় না এখানে। আমি বলতেছি না, টাকা জনগণের, এই টাকা আমাদের সামনে যা করার করেন। ওনারা ছোট ছোট ব্যাগ করতেছে, পোল্টা করতেছে, বিভিন্ন রকমেরই। 5-6 জন অফিসার আসলো, লম্বা চোরা, অনেক সুন্দর, ঠিক আছে। ওরা জিজ্ঞাসা করলাম কারা, কোনো অফিসাররা, ঠিক আছে। ওনারা চলে গেল, সাথে দেখলাম ছোট ছোট ব্যাগ, কারোর পকেটে টাকা, কেউ ওই যে ব্যাগ ইয়েগুলা বক্সগুলা খুলতেছে, স্বর্ণ পকেটে নিচ্ছে। আরও প্রশাসনের লোক যখন ঢুকতে দেখি, তখন আমি সরাসরি আর্মির কাছে যাই। আর্মির শেরে বাংলার যে হটলাইন নাম্বার, সেখানে আমি ফোন দিই। ফোন দেওয়ার পরে আর্মি চলে আসে, ওনাদেরকে নিয়ে আমি এই বাসায় উপস্থিত হই। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব থাকাকালে শাহ কামালের বিরুদ্ধে এর আগেও বদলি, কেনাকাটা সহ বিভিন্ন উৎস থেকে অবৈধ অর্থ নেওয়ার অভিযোগ উঠেছিল। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। বিশেষ পরিস্থিতিতে সিটি কর্পোরেশন ও পৌরসভার মেয়র, কাউন্সিলরদের এবং উপজেলা, জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের অপসারণ করতে পারবে সরকার। এসব স্থানে প্রশাসক নিয়োগ দিতে পারবে স্থানীয় সরকার বিভাগ। এমন বিধান রেখে আইন সংশোধন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। শুক্রবার বঙ্গভবনের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের সভায় এসব অধ্যাদেশের খসড়ার অনুমোদন দেওয়া হয়। অধ্যাদেশগুলো হলো: স্থানীয় সরকার সিটি কর্পোরেশন সংশোধন অধ্যাদেশ 2024, স্থানীয় সরকার পৌরসভা সংশোধন অধ্যাদেশ 2024, জেলা পরিষদ সংশোধন অধ্যাদেশ 2024 এবং উপজেলা পরিষদ সংশোধন অধ্যাদেশ 2024। 5 আগস্টের পর থেকে দেশের বেশিরভাগ জায়গায় মেয়র, চেয়ারম্যানরা পলাতক থাকায় সেবা বিঘ্নিত হচ্ছে। এজন্য আইন সংশোধন করে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
চাকরি থেকে অব্যাহতি পাওয়া মেজর জেনারেল জিয়াউল আহসানকে হত্যা মামলায় ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রাজধানীর নিউ মার্কেট থানায় দায়ের করা দোকান কর্মচারী শাহজাহান হত্যা মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন। নিজেকে নির্দোষ দাবি করে আত্মপক্ষ সমর্থন করে আদালতে বক্তব্য দেন জিয়াউল আহসান। মিজান শাহজাহানের রিপোর্ট। কড়া নিরাপত্তায় সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসানকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। বিচারক আরাফাতুর রাকিবের আদালতে শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, আসামি ক্ষমতার অপব্যবহার করে অসংখ্য গুম খুন করেছে। রিমান্ডে জিজ্ঞাসাবাদ করে এ বিষয়ে আরও তথ্য পাওয়া যাবে। অন্যদিকে জিয়াউল আহসানের আইনজীবী দাবি করেন, তার মক্কেল গোয়েন্দা বিভাগে কাজ করেননি। আয়না ঘরের সাথে জিয়াউল আহসানকে জড়িয়ে মিথ্যা তথ্য দেওয়া হচ্ছে। আয়না ঘরের আজকের রূপকার ছিল আজকের আসামি। একটি ব্যক্তির ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য, স্থায়ী করার জন্য আজকের এই আসামির মতো কয়েকজন উচ্চ পদস্থ সেনাবাহিনীর কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা, র্যাব কর্মকর্তারা মানুষের কণ্ঠ চেপে ধরেছিল। আদালতের অনুমতি নিয়ে আত্মপক্ষ সমর্থন করে জিয়াউল আহসান আদালতে বক্তব্য দেন। শুনানি শেষে আসামের জামিন আবেদন নামঞ্জুর করে ৮ দিনের রিমান্ড দেন আদালত। বিজ্ঞ আদালত তার পক্ষে একজন আইনজীবী, তার আপন বোন ছিলেন আজকে আদালতে। যেহেতু বোন, সে তো আসতে হবে, আসতে হয়, সেজন্য উনি এসেছিলেন, উনিও বক্তব্য রেখেছেন। আদালত উভয় বক্তব্য শুনানি অন্তে ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি জিয়াউল আহসানের আইনজীবী নাজনীন নাহার। র্যাবের অতিরিক্ত মহাপরিচালক থাকাকালীন বেশ আলোচিত হন তখনকার কর্নেল জিয়াউল আহসান। নারায়ণগঞ্জে ৭ খুন হয় তার সময়কালে। পরে ব্রিগেডিয়ার জেনারেল ও মেজর জেনারেল হিসেবে পদোন্নতি পান। ৬ আগস্ট চাকরি থেকে অব্যাহতি পাওয়ার আগ পর্যন্ত ছিলেন এনটিএমসির মহাপরিচালক। বিরোধী নেতাদের ফোনে আড়ি পেতে তথ্য ফাঁস করার অভিযোগ আছে তার বিরুদ্ধে। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধের নির্দেশদাতা হিসেবে নাম এসেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতায় থাকা এনটিএমসির বিরুদ্ধে। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। বগুড়ায় কোটা বিরোধী আন্দোলনের শিক্ষক সেলিম হোসেন হত্যাকাণ্ডের ঘটনায় শেখ হাসিনা ও ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগের ১০১ নেতার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলায় শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরকে হত্যার নির্দেশদাতা হিসেবে এবং অজ্ঞাত পরিচয়ে আরও ৩৫০ জনকে আসামি করা হয়। বৃহস্পতিবার নিহতের বাবা সেকেন্দার আলী বাদী হয়ে বগুড়া সদর থানায় মামলাটি দায়ের করেন। গত ৪ আগস্ট বগুড়ার সাতমাথায় আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় মারা যান কাহালু উপজেলার মুরইল লাইট হাই স্কুলের সহকারী শিক্ষক সেলিম হোসেন। ১৫ই আগস্টে সারা দেশে অনাকাঙ্ক্ষিত সব ঘটনার নেপথ্যে কারা জড়িত তাদের খুঁজে বের করা হবে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। এক ব্রিফিংয়ে তিনি বলেন, ইতিহাস ভুলে যাওয়ার কোনো সুযোগ নেই। বঙ্গবন্ধু শেখ মুজিব, জিয়াউর রহমানকে তাদের প্রাপ্য সম্মান দিতে হবে। সড়কে এরই মধ্যে ট্রাফিক পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনী ফিরে আসায় শিক্ষার্থীদের দ্রুত পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান জানান এই সমন্বয়ক। আরও জানাচ্ছেন মজহারুল হক মুয়াজ্জির। ১৫ই আগস্ট শোক দিবসে ধানমন্ডি ৩২ নম্বর ছিল ছাত্র জনতার দখলে। বয়োজ্যেষ্ঠ মানুষদের কান ধরে উঠবস সহ এক আওয়ামী সমর্থককে অর্ধনগ্ন করে হেনস্থা করার দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এমনকি গণমাধ্যম কর্মীদেরও ভিডিও ধারণ করতে বাধা দেয়া হয়। দিনভর ঘটে নানা অঘটন। এসব বিষয়ে এক জরুরি ব্রিফিংয়ে কথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। জানান, ১৬ বছরের ক্ষত ১৬ দিনে সংস্কার সম্ভব নয়। ফ্যাসিস্ট সরকারের পতনের পর একটি সুবিধাবাদী গোষ্ঠী ভুয়া আন্দোলনকারী হয়ে উঠেছে। তাদের অন্যায় কর্মকাণ্ড কোনোভাবেই সমর্থন করে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আওয়ামী লীগ তার ক্ষমতার অপব্যবহার করে অসংখ্য আলেম ওলামাদেরকে কান ধরে উঠবস করিয়েছিল। সেই সচিত্র ছবি এবং ভিডিও এখনো আমাদের কাছে আছে। আওয়ামী লীগ যা করেছিল তার ফল আওয়ামী লীগ এখন ভোগ করছে, ভবিষ্যতে ভোগ করবে। কিন্তু সেম কাজটি আওয়ামী লীগ যাওয়ার পরে আরেকজনের যদি ওই নির্যাতকের ভূমিকা অবতীর্ণ হয়, সেটি আমরা কখনো মেনে নিব না। সেটির জন্য আমরা কখনো এই যে গণঅভ্যুত্থানটি হয়েছে সেটি কখনো করিনি। আমরা খুঁজে তথ্য প্রমাণের ভিত্তিতে যদি সিঙ্গেল একজন সমন্বয়ক বা সহ সমন্বয়ক পুরো বাংলাদেশে পেয়ে থাকি, এটার সাথে যুক্ত কোনোভাবে, আমরা তৎক্ষণাৎ তাকে আমাদের ওই কমিটি থেকে, ওই টিম থেকে বহিষ্কার করব। এ সময় তিনি বলেন, ছাত্র সমাজ রাস্তায় থাকা কোনো
কোনো স্থিতিশীল অবস্থার পরিচয় নয়। তারা দুঃসময়ে রাস্তায় নেমে এসেছিল, মানুষ সে উদ্যোগকে স্বাগত জানিয়েছে। এখন তাদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার সময় হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টিম আসবে, তাদেরকে তাদের দায়িত্বটি বুঝে দিয়ে ছাত্র সমাজকে সেখানে সরে যেতে হবে। আপনারা যে দায়িত্বটুকু পালন করেছেন সেটির জন্য আপনাদের ধন্যবাদ, কিন্তু এটি আপনাদের দায়িত্ব না। আপনাদেরকে তাদের জায়গাটি বুঝিয়ে দিয়ে সরিয়ে যেতে হবে এবং আপনাদেরকে অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যেতে হবে, আপনাদের ক্লাসে ফিরে যেতে হবে, পড়ায় ফিরে যেতে হবে। গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে করা এক প্রশ্নে সার্জিস জানান, বিগত 16 বছর সরকারের চাপে জিম্মি ছিল গণমাধ্যম। যারা এখন বিভিন্ন সময় সাংবাদিকদের হেনস্থা করছে তাদের উদ্দেশ্য ভিন্ন বলেও মত দেন তিনি। যে গণমাধ্যম আমাদের ভুলগুলো খুঁজে বের করে দিবে এবং ওই ভুলগুলোতে কাজ করে আমাদের সংশোধন করতে হবে, কারণ বিগত 16 বছর ধরে ওই ভুলগুলো বের হতে পারেনি কিংবা সংশোধন হয়নি বলে দেশে আজকে এই অবস্থা। মাসহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। একটি টিভি চ্যানেলে ছাত্র জনতার আন্দোলনে আহতদের তালিকা করে সুচিকিৎসা নিশ্চিত করতে না পারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম ব্যর্থতা বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্ট্যান্ড উইথ দ্য ইনজুর্ড কর্মসূচির সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। কোনো আশ্বাস বা কারো উপর দোষারোপ নয়, 24 ঘন্টার মধ্যে সুচিকিৎসা নিশ্চিতে দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে কেউ কোনো অপকর্ম করলে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ধরিয়ে দেওয়ার আহ্বানও জানান এই সমন্বয়ক। রাজনৈতিক দল গঠনের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হাসনাত বলেন, এই বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেননি তারা। এতদিন পর্যন্ত আহতদের আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করতে না পারা এবং তাদের জন্য পূর্ণাঙ্গ একটি তালিকা করতে না পারাকে আমি এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম ব্যর্থতা হিসেবে চিহ্নিত করতে চাই। এই অন্তর্বর্তীকালীন সরকারের যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তাদের উচিত ছিল যত দ্রুত সম্ভব আহতদের পাশে দাঁড়ানোর ভিজিবল পদক্ষেপ নেওয়া, কিন্তু আমরা ভিজিবল কোনো পদক্ষেপ দেখিনি, যে কারণে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য বিভাগের আমরা নিন্দা জানাচ্ছি। ভারতে বসে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট সহ দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে শেখ হাসিনা তার সুযোগ নেওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নয়াপল্টনে মিলাদ মাহফিলে তিনি জানান, চিকিৎসার জন্য খুব শিগগিরই দেশের বাইরে যাবেন দলের প্রধান বেগম খালেদা জিয়া। আরো জানাচ্ছেন মইনুল হাসান। স্বৈরাচার শেখ হাসিনা মুক্ত বাংলাদেশে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিনে ছিল না তেমন কোনো আয়োজন। হাসপাতালে চিকিৎসাধীন বেগম জিয়ার রোগ মুক্তি ও কোটা বিরোধী আন্দোলনে শহীদ ছাত্র জনতার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে বিএনপি। আন্দোলন সংগ্রাম ও দেশ পরিচালনায় বেগম জিয়ার নানা অবদানের কথা স্মরণ করেন বিএনপি মহাসচিব। 6.5 বছর পর জনসম্মুখে বেগম জিয়ার বক্তব্যের কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, প্রতিহিংসা প্রতিশোধ নয়, এখন প্রয়োজন ঐক্যবদ্ধ হয়ে রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তী সরকারকে সহায়তা করা। ইন্টারিম সরকার তার দায়িত্ব হচ্ছে সেক্টর নির্বাচন করে দিয়ে যাবে, তাই না? কিন্তু জঞ্জাল জমা হয়েছে, তো এই জঞ্জাল তো সলভ করতে হবে, ওইটুকু সময় তারা দিতে হবে, তাই না? সেইভাবে কাজ করে এখন সমাজের সংগ্রামকে জারি রাখতে হবে। আল্লাহ যদি রহম করেন, ম্যাডাম অতি শীঘ্র আমরা বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যাব। আমরা আল্লাহর কাছে দোয়া করেছি এখন সমস্ত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। গণ আন্দোলনে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেয়া শেখ হাসিনা এখনো ছাত্র জনতার অর্জনকে নষ্ট করে দিতে নানা ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব। যে কোনো মুহূর্তে ভারত যিনি বসে আছেন শেখ হাসিনা, তিনি তার সুযোগ গ্রহণ করতে পারেন এবং চক্রান্ত শুরু করতেন। সেই চক্রান্তকে প্রতিরোধ করাই এখন আমাদের কাজ। সাম্প্রদায়িকতা, সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অত্যাচার, এসব কথা বলছে না ওরা, এটা তাদের একটা চক্রান্ত। এই কথা বলে ধোয়া তুলে তারা আরেকটা ঝামেলা করতে চায়। প্রত্যেকটি এলাকায় নিজেদেরকে ব্রিগেড তৈরি করবেন, শান্তি ব্রিগেড। শান্তি ব্রিগেড করে পাহারা দেবেন সমস্ত সংখ্যালঘুদের উপাসনালয়, মন্দির, গির্জা, এই সমস্ত পাহারা দেবেন। দলীয় কর্মসূচিতে নেতাকর্মীদের উপস্থিতি ও শৃঙ্খলা বজায় না রাখা নিয়ে ক্ষোভ প্রকাশ করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা।
দেশের ক্রান্তিকালে সব ধরনের ষড়যন্ত্র মোকাবেলায় দল মতের ঊর্ধ্বে উঠে হিন্দু সংগঠনগুলো একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলীয় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, কল্যাণ ফ্রন্ট ও হিন্দু মহাজোট নেতাদের সাথে বৈঠকের পর তিনি একথা বলেন। এ সময় হিন্দু সম্প্রদায়ের নেতারা বলেন, দেশকে এগিয়ে নিতে অতীতের সব ভেদাভেদ ভুলে গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক রাষ্ট্র নির্মাণে সবাই একসাথে কাজ করতে হবে। মির্জা ফখরুল বলেন, দুষ্কৃতিকারীরা দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে ফায়দা লুটতে চায়, তা হতে দেওয়া হবে না। ইলিশের সয়লাভ রাজধানীর বাজার, এর ফলে দাম কমতে শুরু করেছে ইলিশের। 1 কেজি ওজনের ইলিশ মিলছে 1200 টাকায়। কমতির দিকে গরুর মাংসের দামও। এদিকে নিত্যপণ্যের বাজারও স্থিতিশীল বলে জানিয়েছেন বিক্রেতারা। তবে সবজির বাজার নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ক্রেতাদের। রাজধানীর বাজার ঘুরে রিপোর্ট করছেন মুস্তাফিজুর রহমান। থরে থরে সাজানো রূপালী ইলিশ। বড় সাইজের ইলিশের প্রতি ক্রেতাদের আছে বাড়তি আগ্রহ। বিক্রেতারা বলছেন, বড় সাইজের ইলিশের দাম কেজি প্রতি কমেছে 400 থেকে 500 টাকা। সামনে ইলিশের সরবরাহ বাড়লে দাম আরো কমবে বলে ধারণা তাদের। সপ্তাহের ব্যবধানে কমেছে রুই কাতলা সহ অন্যান্য মাছের দামও। আগের সাপের দাম একটু কম, আর জন মাছ বেশি বড় আর দাম কম আরো কমে। আগের থেকে তুলনামূলকভাবে কম, কিন্তু এখনো সেরকম ভাবে কমেনি। রুই কাতলা মাছের দাম আগে ছিল 450 420, এখন বেচতেছি 380 400। বাজার ঘুরে দেখা গেছে 720 থেকে 750 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে গরুর মাংস, আর খাসির দর 1100 টাকা কেজি। গরুর বাজার এখন বর্তমানে একটু কম আছে। গরু 500 টাকা কেজি 400 টাকা কেজি হইবে। যদি ভারতের জেতা গরু আনতে, জেতা গরু মশাও দাম কমিয়ে দেবে। চাল ডাল সহ ভোগ্যপণ্যের বাজার রয়েছে স্থিতিশীল। কোনো ধরনের পণ্যের ঘাটতি না থাকলেও আগামীতে ঘাটতির আশঙ্কা করছেন বিক্রেতারা। তেল ডাল চাল কোনো কিছুই কোনো ঘাটতি নাই, মনে করেন যখন যা প্রয়োজন তাই পাইতেছি। সব কোম্পানিরা কিন্তু মেসেজ দিচ্ছে মালের ঘাটতি হওয়ার সম্ভাবনা সামনের দিকে। এই জিনিসটা আসলে বাণিজ্য মন্ত্রণালয় ওনারা আসলে বুঝতে পারবে যে কি অবস্থা। এতটা পরিবর্তন দেখতে পাচ্ছি না, আগের মতো যখন ছিল সেরকমই আছে এখন। এদিকে কাঁচা বাজারে সবজির দাম নিয়ে ক্রেতাদের আছে মিশ্র প্রতিক্রিয়া। মধ্যবিত্ত ফ্যামিলির পক্ষে কেনা সম্ভব? আমাদের বেতন পাই আমরা 400 টাকা, ওদের 690 টাকা। আমরা খাওয়ার অধিকার রাখি না? কচুর ছড়া কিনছি 10-12 দিন আগে 80-100 টাকা, 100 টাকা 90 টাকা। আর কাঁকরোল কিনছি 100 টাকা কেজি, 30-40 টাকা কম কেজিতে। মানে ইন্ডিয়া বর্ডার বন্ধ কারণে মরিচা আসতে পারে না, তাই মরিচের দাম বেশি। নতুন সরকারের কাছে যে কোনো মূল্যে নিত্যপণ্যের দাম সহনীয় রাখার দাবি সাধারণ মানুষের। মুস্তাফিজুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। এবারে আন্তর্জাতিক সংবাদ। ভারতের পশ্চিমবঙ্গে আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় হত্যাকারীদের আবারও ফাঁসি চেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এদিকে বিক্ষোভরত বিজেপি নেতাকর্মীর সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে। শুক্রবার সিজিও কমপ্লেক্সের বাইরে এই ঘটনা ঘটে। বিজেপির একাধিক কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। কলকাতায় মেডিকেল কলেজ শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে ভারত জুড়ে বিক্ষোভ অব্যাহত রয়েছে। শুক্রবার গোটা পশ্চিমবঙ্গে ধর্মঘটের ডাক দেয় বিজেপি। 9 আগস্ট উত্তর কলকাতার আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের সভাকক্ষে শিক্ষানবিশ এক নারী চিকিৎসকের ধর্ষণের পর হত্যা করা হয়। রংপুর কেন্দ্রীয় কারাগারে একজন কয়েদির মৃত্যুর ঘটনায় 2 কারারক্ষীকে বরখাস্ত করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে। এর আগে রংপুর কারাগারে এক কয়েদির মৃত্যুকে কেন্দ্র করে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। শুক্রবার সকাল 8টার দিকে ওই কয়েদির মৃত্যু হয়। এই ঘটনায় কয়েদিদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কারাগারের বাইরে র্যাব, পুলিশের পাশাপাশি সতর্ক অবস্থায় রয়েছে সেনা সদস্যরা। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন রংপুর জেলা প্রশাসক মুবাশির হাসান ও 66 পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল শাকিল আহমেদ। এবারে পার্টেক্স খেলার খবর। বিশ্বের অন্যতম সেরা ব্যাটার বাবর আজমকে আউট করতে চান বাংলাদেশের পেসার শরীফুল ইসলাম। পাকিস্তানের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে অনুশীলন শেষে এমনটা বলেন টাইগার বোলার। এ সময় তিনি উল্লেখ করেন,
তাদের বোলিং আক্রমণও ভালো, তাই টেস্টে প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানাতে হলে 10 উইকেট নিতে হবে তাদের। আগামী 21 আগস্ট রাওয়ালপিন্ডির মাঠে গড়াবে পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যকার 2 ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। Good bowling attack, so we need to fight back with them. So it's hard for us also because they are home ground. We are not playing that much cricket on Pakistan ground, so we have we need to more adjustment and for Rawalpindi we could be obviously. শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। অন্তর্বর্তীকালীন সরকারে আরো 4 নতুন উপদেষ্টা, মন্ত্রণালয়ের দায়িত্ব পুনর্বন্টন। স্বরাষ্ট্র থেকে সরিয়ে দেওয়া হলো শাকওয়াত হোসেনকে। ছাত্র জনতার আন্দোলনের 27 দিনে বাংলাদেশে 650 জন নিহত। শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে 21 দফা পরামর্শ জাতিসংঘের মানবাধিকার কমিশনের। মোহাম্মদপুরের সাবেক সচিবের 2 বাড়িতে অভিযান, 3 কোটি টাকা ও বিদেশি মুদ্রা উদ্ধার। আট দিনের রিমান্ডে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ 101 জনের বিরুদ্ধে হত্যা মামলা বগুড়ায়। এবং চিকিৎসার জন্য দ্রুতই দেশের বাইরে যাবেন বেগম খালেদা জিয়া, জানালেন মির্জা ফখরুল। দর্শক, দুর্বৃত্তরা যেন দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট বা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করতে না পারে তা আমাদেরকে নিশ্চিত করতে হবে। দেশ আমাদের, দেশের সম্পদও আমাদের, তাই নিজে সতর্ক থাকুন, অন্যকে সচেতন করুন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।